শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্পকথায়। সোডিয়াম রিঅ্যাবজর্পশন এই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা সোডিয়াম রিঅ্যাবজর্পশনের প্রাথমিক ক্লাসে বলেছিলাম, টিবিউলার রিঅ্যাবজর্পশনের প্রাথমিক ক্লাসে বলেছিলাম যে কীভাবে রিঅ্যাবজর্পশন হয়, কোন কোন প্রসেস এবং কোন কোন হচ্ছে রুট দিয়ে রিঅ্যাবজর্পশনটা হয়, এবং যত সাবস্টেন্স আয়ন আমাদের রিঅ্যাবজর্পশন হয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সোডিয়াম। আমাদের বডির জন্য সোডিয়াম অনেক বেশি ইম্পর্টেন্ট। সো টিবিউলার রিঅ্যাবজর্পশন অফ টিবিউলার হ্যান্ডলিং অফ সোডিয়াম, যেটা পরীক্ষায় আসে যে ডেসক্রাইব দ্য টিবিউলার হ্যান্ডলিং অফ সোডিয়াম, রিটেনে আসে। সো আমরা এই যে রেনাল টিবিউলসের আমাদের নেফ্রনের ডিফারেন্ট পার্টে সোডিয়াম বিভিন্নভাবে রিঅ্যাবজর্ব হয়, এবং এই যে রিঅ্যাবজর্পশনের যে প্রসেস এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, 3 নাম্বার হচ্ছে হরমোন ইনডিউস ট্রান্সপোর্টের মাধ্যমে। তাহলে এই সোডিয়াম হ্যান্ডলিং অফ টিবিউলার হ্যান্ডলিং অফ সোডিয়াম, যদি আমরা এটাকে তিনটা ব্রড লাইনে চিন্তা করি, টিবিউলার হ্যান্ডলিং অফ সোডিয়াম, ঠিক আছে, টিবিউলার হ্যান্ডলিং অফ সোডিয়াম। এটা যদি আমরা একটু ব্রডলি ভাবি তাহলে আমরা তিনটা পয়েন্টে দেখবো রিঅ্যাবজর্পশন হচ্ছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ রিঅ্যাবজর্পশন, এবং 3 নাম্বার হচ্ছে হরমোন ইনডিউসড, ঠিক আছে, হরমোন ইনডিউসড সোডিয়াম রিঅ্যাবজর্পশন, ঠিক আছে, অথবা হরমোন ডিপেন্ডেন্ট ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেস, যেটাকে আমরা বলি হরমোন ইনডিউসড আর হরমোন ডিপেন্ডেন্ট ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেস, ঠিক আছে। তাহলে হরমোন ডিপেন্ডেন্ট ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেস, তাহলে তিনটার মাধ্যমে, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে অর্থাৎ প্রসেসের মাধ্যমে, আর একটা হচ্ছে হরমোন ইনডিউস ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেসের মাধ্যমে অর্থাৎ হরমোনের মাধ্যমে, হরমোন ইনডিউস সোডিয়াম রিঅ্যাবজর্পশনের মাধ্যমে। এগুলো আমরা টিবিউলার যে লুমেন সেই লিভুলের বিভিন্ন পার্টে বিভিন্ন পার্সেন্টেজে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হচ্ছে। কিভাবে হচ্ছে তাহলে আমরা একটু ছবিটা, আমাদের যদি নেফ্রনের ছবিটা আমরা একটু খেয়াল করি, আমরা জানি, যদি আবার আমরা একটু ছবিটা আঁকি, এটা আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, দেন ডিসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং এর থিক পার্ট, এটা হচ্ছে থিন পার্ট, দেন এটা থিক পার্টের পরে ডিস্টাল কনভলিউটেড টিবিউলার প্রক্সিমাল পার্ট, ডিস্টাল কনভলিউটেড টিবিউলার ডিস্টাল পার্ট, দেন কালেক্টিং টিবিউলস, আলটিমেটলি মেডুলারি কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। এই যদি আমাদের একটা নেফ্রনের চিন্তা করি তাহলে বিভিন্ন পার্টে বিভিন্ন হচ্ছে সোডিয়াম বিভিন্ন পার্সেন্টেজে রিঅ্যাবজর্পশন হয়, যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস পিসিটি, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে কিসের মাধ্যমে হবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে হচ্ছে সোডিয়াম যে রিঅ্যাবজর্পশন হচ্ছে মেকানিজম হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। তারপরে কি হচ্ছে আমরা জানি ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলিতে কোনো রিঅ্যাবজর্পশন হয় না। এরপরে থিন পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি, থিন পার্ট, এখানে কিন্তু প্যাসিভ মেকানিজমের মাধ্যমে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে থিন পার্টে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের মাধ্যমে প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। তারপর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি থিক পার্ট, এটাও অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এখানে বলেছি যে স্পেশাল ট্রান্সপোর্ট মেকানিজম সিম্পোর্ট মেকানিজম আছে। সো
এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ কো ট্রান্সপোর্টের মাধ্যমে। এখানেও অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, প্রক্সিমাল পার্ট হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি। ঠিক আছে, তাহলে এই আর্লি পার্ট যেটা, আর্লি পার্টের যে লেট পার্টটা হচ্ছে হরমোন ইনডিউস। তাহলে লেট পার্ট অফ ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, দেন কালেক্টিং টিবিউস অ্যান্ড কালেক্টিং ডাক্টস, এটা হচ্ছে আমাদের হরমোন ইনডিউসড আর হরমোন ডিপেন্ডেন্ট ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেসের মাধ্যমে। তাহলে হরমোন ইনডিউসড সোডিয়াম রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস, সেখানে অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেটা কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট, সেটা সব কিছু এখানে কাজ করে, আমরা দেখব। তারপরে সেটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, এখানে কোনো সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয় না, কারণ এটা টোটালি নন পারমেবল, অনলি পারমেবল টু দ্য ওয়াটার। দেন থিন পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, এখানে প্যাসিভ প্রসেসের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। দেন থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ হ্যানলি, এখানে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, যেটা স্পেশাল কাউন্টার মেকানিজম, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট মেকানিজম, সেটার মাধ্যমে হচ্ছে। দেন আর্লি পার্ট অফ হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউস, সেখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে, এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউসে গিয়ে সেখানে আমাদের হরমোন ডিপেন্ডেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। হরমোন ডিপেন্ডেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, কালেক্টিং টিবিউসে হরমোন ডিপেন্ডেন্ট অর্থাৎ অ্যালডোস্টেরন ডিপেন্ডেন্ট সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে আমরা যদি এক একটা পার্ট নিয়ে আলাদা করে আলোচনা করি, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কোনখানে কতটুকু হচ্ছে। প্রথমে সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা হয়, কিন্তু কোন ট্রান্সপোর্ট মেকানিজম এখানে কাজ করছে। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস কি হয়, কোন মেকানিজম কাজ করছে, আমরা যদি একটু সেলটা চিন্তা করি, এটার প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসের যে সেল, সেই সেলগুলোতে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আর্লি পার্টে, একটা হচ্ছে লেট পার্ট। তাহলে আর্লি পার্ট অফ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস, আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস, আর্লি পার্টে কি কি মেকানিজম কাজ করবে। আর্লি পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজম। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট আর হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। তাহলে আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস যেটা আছে, সেই আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসে আমার রিঅ্যাবজর্পশন হচ্ছে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে, অর্থাৎ এইখানে যে আমার ট্রান্সপোর্ট মেকানিজম হচ্ছে, সেলের ভিতরে সোডিয়াম ঢুকতেছে, হাইড্রোজেন বের হচ্ছে, তাহলে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট মেকানিজম। আমরা বলেছিলাম যে ট্রান্সসেলুলার রুট দিয়ে যেহেতু রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, ট্রান্সসেলুলার রুটে তিনটা হচ্ছে স্টেপে রিঅ্যাবজর্পশনটা হয়। প্রথমে হচ্ছে লুমেন যে থাকে, সেই লুমেন থেকে সেলের ভিতর যাবে, সেলের ভিতর থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে, আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ব্লাডে যাবে, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসের আর্লি পার্ট আছে, সেই আর্লি পার্টে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট কাজ করে। লুমেন্স থেকে সোডিয়াম হচ্ছে সেলের ভিতরে যায়, এবং সেলের ভিতর থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসের সেল থেকে হাইড্রোজেন সিক্রেশন হয় হচ্ছে রেনাল টিবিউসের মধ্যে, যেটা এই রেনাল টিবুলার যে লুমেন, সেই লুমেনের মধ্যে। এটা হচ্ছে হাইড্রোজেনের সিক্রেশনের কিন্তু একটা অংশ, যে কি কি সাবস্টেন্স সিক্রেটেড হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে রেনাল যে সাবস্টেন্সগুলো সিক্রেটেড হয় টিবিউসের সেলস থেকে লুমেনের মধ্যে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাইড্রোজেন। সো হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে কিন্তু এই প্রসেসের মাধ্যমে। তাহলে এই যে সোডিয়াম, সেই সোডিয়াম হচ্ছে সিক্রেশন হচ্ছে, সোডিয়াম তখন কী হবে, সোডিয়াম পটাশিয়াম এটিপেজকে ইউজ করে এইখানে যে ট্রান্সপোর্ট মেকানিজম কাজ করবে, অর্থাৎ পটাশিয়াম সেলের ভিতর ঢুকবে, সোডিয়াম চলে আসবে ইন্টারস্টিশিয়াল স্পেস, এবং সোডিয়াম ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আলটিমেটলি হচ্ছে
অসমোটিক গ্রেডিয়েন্টের কারণে অর্থাৎ হচ্ছে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে আলটিমেটলি ব্লাডের ভিতর সোডিয়াম ঢুকে যাবে। সো এটা হচ্ছে আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসের সোডিয়াম রিঅ্যাবজর্পশনের একটা মেকানিজম। কি বললাম আমরা, যে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টার মেকানিজমের মাধ্যমে লুমেনের মধ্যে যে সোডিয়াম আছে সেই সোডিয়াম সেলের ভিতর ঢুকবে, সেলের মাধ্যমে হাইড্রোজেন যেটা আছে সেই হাইড্রোজেন বের হয়ে আসবে। প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন কোথা থেকে আসে? এই যে সেলের ভিতরে যে হাইড্রোজেন সে কোথা থেকে আসবে? এই হাইড্রোজেন আসে আমরা যখন অ্যাসিডিফিকেশন অফ ইউরিন পড়বো, খুব মজাদার একটা অংশ, সেটা হচ্ছে আমার সেলের ভিতরে সেলের যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এবং সেলের ভিতরে আছে পানি, এই কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে তৈরি হয় কার্বনিক অ্যাসিড H2CO3, এবং এই কার্বনিক অ্যাসিড তখন ভেঙে যায়, ভেঙে তৈরি করে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট। এই হাইড্রোজেন আয়ন সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ করে লুমেনে সিক্রেটেড হয়, বাইকার্বনেট কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে যায়। এই প্রসেসটা করতে গিয়ে হাইড্রোজেন সিক্রেশনের কারণে কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, এবং আলটিমেটলি সোডিয়াম তো সেলের ভিতরে থাকবে না, এই সোডিয়াম তখন সোডিয়াম পটাশিয়াম এটিপিজ যে কে ইউজ করে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সোডিয়াম কিন্তু সেলের বাইরে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে, এবং আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ব্লাডে চলে আসবে। এটা হচ্ছে আর্লি পার্টে। তাহলে আর্লি পার্টে আমরা বললাম কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি করে। হাইড্রোজেন আয়ন তখন সোডিয়াম এবং হাইড্রোজেনের এক্সচেঞ্জ হয় কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে, হাইড্রোজেন লুমেনের সিক্রেশন হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। সেলের ভিতরে যে সোডিয়াম ঢুকলো সে সেলের ভিতরে বসে থাকবে না, সে তখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচকে ইউজ করে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সোডিয়াম চলে যাবে ইন্টারস্টিশিয়াল স্পেসে এবং পটাশিয়াম কিন্তু ঢুকবে। এই সোডিয়াম যে চলে যাচ্ছে সে তখন ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আলটিমেটলি ক্যাপিলারি ব্লাডে চলে যাবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে। তারপর আরেকটা মেকানিজম সেটা হচ্ছে আমি বলেছি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, অর্থাৎ আরেকটা মেকানিজম কাজ করবে একই সাথে, সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। অর্থাৎ আমাদের যে লুমেনে যে গ্লুকোজ আছে অথবা অ্যামাইনো অ্যাসিড আছে, তারা সোডিয়ামের সাথে নিয়ে গ্লুকোজ এবং সোডিয়াম সেলের ভিতর ঢুকবে এবং আলটিমেটলি এখান থেকে ইন্টারস্টিশিয়াল স্পেস হয়ে ব্লাডে চলে যাবে। তাহলে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হবে, সোডিয়াম পটাশিয়াম যে পাম্পের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসে আর্লি পার্টে তিনটা মেকানিজমের মাধ্যমে সেলের সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। আমরা যদি একটু ছবিটা আর একটু বড় করি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। মনে রাখবেন রেনাল সিস্টেমের সময় কম থাকে, আমরা কিন্তু এইরকম ছবি এঁকে এঁকে ট্রান্সপোর্টগুলো বা রিঅ্যাবজর্পশন বুঝিয়ে দিতে পারি। তাহলে আমরা বলেছি তিনটা মেকানিজম কাজ করে, তিনটা ট্রান্সপোর্ট মেকানিজম, তিনটা ছবি আঁকলাম। একটা হচ্ছে কি একটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে আর্লি পিটিসিতে, আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসে। আমরা জানি প্রক্সিমাল কনভলিউটেড 65% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে যায়, কোনো কোনো বইতে 67% দেওয়া আছে। সো 65% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। এই সোডিয়ামের রিঅ্যাবজর্পশনের হচ্ছে প্রথম সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। সোডিয়াম ঢুকতেছে, হাইড্রোজেন বেরোচ্ছে। হাইড্রোজেন কোথা থেকে আসছে? আমরা বললাম যে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3, সেই কার্বনিক অ্যাসিড ভেঙে হয় হাইড্রোজেন আর বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে, আর হাইড্রোজেন চলে আসবে সোডিয়ামের সাথে এক্সচেঞ্জের জন্য। তাহলে সোডিয়াম এটা হচ্ছে লুমেন, টিবিউলার লুমেন। আর এই পাশে হচ্ছে আমার ব্লাড। টিবিউলার সেল, আর এটা হচ্ছে লুমেন। তাহলে একটা প্রসেস আমরা বললাম সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। সোডিয়াম ঢুকছে, হাইড্রোজেন বের হচ্ছে, হাইড্রোজেন ওয়াটার কার্বন ডাইঅক্সাইড থেকে যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় সেটা ভেঙে হাইড্রোজেন আর বাইকার্বনেট তৈরি হয়, সেখান থেকে হাইড্রোজেন পাচ্ছি, যেটা হচ্ছে লুমেনে সিক্রেশন হচ্ছে সোডিয়ামের এক্সচেঞ্জে। সোডিয়াম যেটা আসতেছে সেই সোডিয়াম তখন হচ্ছে এটা তো এপিক্যাল মেমব্রেন, সেখান থেকে চলে যাবে ল্যাটারাল মেমব্রেন হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে পটাশিয়াম ঢুকবে, সোডিয়াম বের হয়ে যাবে এবং আলটিমেটলি এই সোডিয়াম চলে আসবে ব্লাডের মধ্যে।
এই হচ্ছে ট্রান্সসেলুলার মেকানিজমের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন। সেকেন্ড যেটা বলেছিলাম সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। সোডিয়াম একটা লাগবে, একটা গ্লুকোজ লাগবে, একটা গাড়ির মতো দুইটো সিটে দুইজন বসবে, আলটিমেটলি সোডিয়াম এবং গ্লুকোজ এরা সেলের ভিতরে টিউবুলার সেলের ভিতরে ঢুকবে। আলটিমেটলি সোডিয়াম একই রকমভাবে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ইউজ করে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে চলে যাবে, আলটিমেটলি ব্লাডে চলে আসবে। গ্লুকোজ ও গ্লুকোজ রিঅ্যাবজর্পশনের মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি ব্লাডে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। সো যখন আমরা গ্লুকোজ রিঅ্যাবজর্পশন করবো তখন এটা আমরা একটু ডিটেলস বলবো। তাহলে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয়ে গেল। এরপরে যেটা থার্ড মেকানিজম আমরা বলেছি সেটা হচ্ছে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড। তাহলে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড এই দুইটা একটা সোডিয়াম আর একটা অ্যামাইনো অ্যাসিড লাগার ফলে কো ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম ঢুকে গেল সেলের ভিতরে, অ্যামাইনো অ্যাসিড ঢুকে গেল সেলের ভিতরে। এই আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড চলে আসবে হচ্ছে ব্লাডে এবং সোডিয়ামও হচ্ছে ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে সোডিয়াম চলে আসবে ব্লাডের মধ্যে। সো এই আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসে কিন্তু এই তিনটা মেকানিজমের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। আমরা যেটা বলেছিলাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, কখনো কো ট্রান্সপোর্ট বা কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসের আর্লি পার্টে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। লেট পার্টে কী হবে? লেট পার্টে আমরা জানি গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডে সব কিছু রিঅ্যাবজর্ব হয়ে যায় আর্লি পার্টে, ফলে লেট পার্টে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সোডিয়াম তার সাথে ক্লোরাইড। সো এই যে ট্রান্সপোর্ট মেকানিজমগুলো এটা লেট পার্টে গিয়ে কম কাজ করবে। যেটা করবে লেট পার্টে গিয়ে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টের মাধ্যমে কাজ করবে। অর্থাৎ এখানে যেহেতু লুমেনে তখন ক্লোরাইডের পরিমাণ অনেক বেড়ে যাবে, তখন সেলের ভিতরে লেট পার্ট, এটা আর্লি আর থাকবে না, এটা হচ্ছে লেটার পার্ট। হ্যাঁ, লেটার পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস। এখানে 65% না, টোটাল 65% প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসের রিঅ্যাবজর্পশন হয় টোটাল। ঠিক আছে, লেট পার্টে হয় সোডিয়াম এবং ক্লোরাইড সিম্পোর্টের মাধ্যমে। সো সোডিয়াম ঢুকবে, ক্লোরাইড ঢুকবে, তাহলে ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টের মাধ্যমে সোডিয়াম এবং ক্লোরাইড এদের যে সিম্পোর্ট, সেই সিম্পোর্টের মাধ্যমে হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড লুমেন থেকে সেলের ভিতর ঢুকে। সেলের ভিতর ঢুকার পরে কি হবে? তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে যেতে হবে। সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জের মাধ্যমে চলে যাচ্ছে, সোডিয়াম চলে যায়, পটাশিয়াম ঢুকে। এইখানে আবার যেটা হয় সেটা হচ্ছে ক্লোরাইড পটাশিয়াম হচ্ছে এক্সচেঞ্জ হয়। ক্লোরাইড এবং পটাশিয়াম যে পটাশিয়াম ঢুকতেছে সেই পটাশিয়াম ক্লোরাইডের সাথে করে নিয়ে যাচ্ছে, এটাকে আবার বলে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম একবার ক্লোরাইড একবার সোডিয়ামের সাথে মিলে হচ্ছে সেলের ভিতরে ঢুকতেছে এবং ঢোকার পরে সে হচ্ছে আবার পটাশিয়ামের সাথে একটা সিম্পোর্ট তৈরি করে সেটা থেকে সে ইন্টারস্টিশিয়াল স্পেস হয়ে ব্লাডে চলে যাচ্ছে। সো তাহলে লেটার পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসে মেইনলি যেটা কাজ করে, আর্লি পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউসে তিনটা মেকানিজম কাজ করছিল। একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। একটা হচ্ছে সেকেন্ড, দুইটা হচ্ছে, বাকি দুটো হচ্ছে কো ট্রান্সপোর্ট। একটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, একটা হচ্ছে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। লেটার পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস যেটা আছে সেখানে কাজ করে মেইনলি, যেহেতু আপার পার্টে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এগুলো রিঅ্যাবজর্ব হয়ে যায়, লেটার পার্টে ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেই কারণে সেইখানে হচ্ছে সোডিয়ামের সাথে ক্লোরাইড হচ্ছে কো ট্রান্সপোর্ট হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টের মাধ্যমে সোডিয়াম ঢুকে, তার সাথে ক্লোরাইডও ঢুকে এবং পরবর্তীতে সোডিয়াম পটাশিয়ামের মাধ্যমে চলে যায় এবং ক্লোরাইড আবার দেখা যাচ্ছে এক্সচেঞ্জে হচ্ছে পটাশিয়ামের সাথে করে সিম্পোর্টের মাধ্যমে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস হয়ে ব্লাডে চলে যায়। এটা হচ্ছে লেটার পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউস। ডিসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলিতে আমরা জানি কোনো ধরনের সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, কারণ এখানে শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তাহলে যেটা রয়ে গেল সেটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি। তাহলে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলিতে আমাদের যেটা আমরা জানি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি থিক পার্টে আমরা জানি স্পেশাল ট্রান্সপোর্ট মেকানিজম আছে, সেটা হচ্ছে 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্ট মেকানিজম। ঠিক আছে, এবং এই যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলিতে 25%, তাহলে 65% আমরা পাচ্ছি প্রক্সিমাল কনভলিউটেড রিঅ্যাবজর্ব হচ্ছে এবং বাকি যেটা সেটা হচ্ছে 25% কিন্তু অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলিতে রিঅ্যাবজর্পশন হচ্ছে, স্পেশালি থিক পার্ট অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি। এবং এখানে আমরা বলেছি যে এখানে স্পেশাল ট্রান্সপোর্ট মেকানিজম আছে। স্পেশাল ট্রান্সপোর্ট মেকানিজম এটা হচ্ছে আমাদের লুমেনের পরে হচ্ছে সেলের পরে হচ্ছে আমার ব্লাড ক্যাপিলারি।
ক্যাপিলারি ব্লাড। তাহলে লুমেনের মধ্যে সোডিয়াম আছে, ক্লোরাইড আছে, পটাশিয়াম আছে, এবং এইখানে আমার কাজ করে 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড সিম্পোর্ট। 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্ট মেকানিজম কাজ করবে, এবং এইটা ঢোকার পরে যে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড ঢুকলো, ক্লোরাইড এবং পটাশিয়াম, যেটা পটাশিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে, সোডিয়াম কিন্তু সেই একই রকমভাবে এটিপিএস এর মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম পাম্প হয়ে কিন্তু তারপরে কিন্তু রিঅ্যাবজর্ব হবে। তাহলে এখান থেকে সোডিয়াম যাবে, পটাশিয়াম ঢুকবে, আবার এদিকে হচ্ছে ক্লোরাইড ঢুকতেছে, পটাশিয়ামও ঢুকতেছে, ঠিক আছে। তাহলে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি 25% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, ঠিক আছে, স্পেশালি ইন দ্য থিক পার্ট। থিক পার্টে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি যেটা আছে সেটাতে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টের মাধ্যমে, ঠিক আছে, কো ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে আমার এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। একটা সোডিয়াম, দুইটা ক্লোরাইড, একটা পটাশিয়াম কো ট্রান্সপোর্টের মাধ্যমে আসতেছে। সোডিয়ামটা আলটিমেটলি সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে হচ্ছে সোডিয়াম যাচ্ছে ইন্টারস্টিশিয়ালসে, পটাশিয়াম ঢুকতেছে, আর বাকি যে পটাশিয়াম এবং ক্লোরাইড আছে তারা হচ্ছে সিম্পোর্টের মাধ্যমে হচ্ছে সোডিয়ামও হচ্ছে ডিফিউশন হয়ে যাচ্ছে, ক্লোরাইডও চলে যাচ্ছে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে, আলটিমেটলি সেখান থেকে হচ্ছে ব্লাডে তারা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে ট্রান্সসেলুলার যে 50% ট্রান্সসেলুলার হচ্ছে, যে এই যে রিঅ্যাবজর্পশন হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি, তার 50% কিন্তু ট্রান্সসেলুলার রুটে। এটা মনে রাখতে হবে যে এই যে ট্রান্সপোর্ট মেকানিজম কাজ করছে সোডিয়াম পটাশিয়াম, এটা হচ্ছে 50%, আর বাকি 50% কিন্তু প্যারাসেলুলার রুটের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হচ্ছে। পিছে সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই সাবস্টেন্সগুলো, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই সাবস্টেন্সগুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে কোথা দিয়ে, প্যারাসেলুলার যে রুট আছে সেই প্যারাসেলুলার রুটের মাধ্যমে। তাহলে 25% অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি যে রিঅ্যাবজর্পশন হচ্ছে তার 50% যাচ্ছে ট্রান্সসেলুলার রুট দিয়ে এবং 50% যাচ্ছে প্যারাসেলুলার রুটের মাধ্যমে, ঠিক আছে। প্যারাসেলুলার রুটের মাধ্যমে, ট্রান্সসেলুলার রুটের মাধ্যমে কো ট্রান্সপোর্ট মেকানিজম কাজ করতেছে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট আর সিম্পোর্ট মেকানিজমের মাধ্যমে প্যারাসেলুলার রুটের মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্লোরাইড না, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই সাবস্টেন্সগুলো হচ্ছে রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে, রিঅ্যাবজর্ব হয়ে আলটিমেটলি ব্লাডে চলে যাচ্ছে। তাহলে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপো ফ্যামিলি। তারপরে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউস। আমরা বলেছিলাম ডিস্টাল কনভলিউটেড টিবিউসের হচ্ছে লেটার পার্টে গিয়ে হরমোন কাজ করে, কিন্তু ডিস্টাল যে আর্লি পার্ট আছে সেই আর্লি পার্টে ডিস্টাল কনভলিউটেড টিবিউস যে রিঅ্যাবজর্পশন হবে সেই রিঅ্যাবজর্পশন হয় মেনলি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হবে, ঠিক আছে, মেনলি সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার সিম্পোর্টের মাধ্যমে। তাহলে আর্লি পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউসের যে আর্লি পার্টে সেখানে হচ্ছে আমার কাজ করছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টের মাধ্যমে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টের মাধ্যমে এই আর্লি পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউসে সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে। আর লেটার পার্টে হরমোন ইনডিউসড, আমরা জানি অ্যালডোস্টেরন হরমোন ইনডিউসড হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। অ্যালডোস্টেরন হরমোন ইনডিউসড সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় কি মাধ্যমে, দুটো প্রসেসের মাধ্যমে হয়, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা সোডিয়াম পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্টের মেকানিজমের মাধ্যমে। অ্যালডোস্টেরন কিভাবে কাজ করে সেটা আমার যে হরমোনের ভিডিও আছে অ্যালডোস্টেরনের সেই মেকানিজমে হচ্ছে ডিটেলসে বলা আছে। শুধু তোমাদের রেনাল সিস্টেমের মেকানিজম অত জানতে হবে না, শুধু জানতে হবে অ্যালডোস্টেরন একটা হরমোন যেটা মেইনলি ডিস্টাল পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউস এবং কালেক্টিং টিবিউসে গিয়ে কাজ করে, সেখানকার মেমব্রেনের যে সেল আছে রিসেপ্টর আছে সেটার সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে, সেলকে যে সেল আছে সেই সেলের এখানে যাবে, সেলের যেহেতু ওটা সেলের ভিতরে যাবে গিয়ে নতুন প্রোটিন তৈরি করবে। নতুন প্রোটিনগুলো যেটা সেই প্রোটিনগুলো আর কিছুই না, নতুন প্রোটিন চ্যানেলগুলো, তার মানে এরা তখন হচ্ছে জায়গা খুলে দিবে ডিস্টাল কনভলিউটেড টিবিউসের যে গেট, নতুন গেট তৈরি করবে, দরজা তৈরি করবে। এই দরজাগুলো কি, যারা সোডিয়াম আর হচ্ছে
রিঅ্যাবজর্পশন অর্থাৎ সোডিয়ামকে ঢুকাবে, ক্লোরাইড অথবা হাইড্রোজেন অথবা পটাশিয়ামকে বার করে দিবে, অর্থাৎ এক্সচেঞ্জ করার রাস্তা তৈরি করবে, গেট তৈরি করবে, যে গেট দিয়ে একটা গেট দিয়ে সোডিয়াম ঢুকবে, আরেক গেট দিয়ে পটাশিয়াম বেরোবে একটা, অথবা একটা গেট দিয়ে সোডিয়াম ঢুকবে, আরেকটা গেট দিয়ে হাইড্রোজেন বের হয়ে আসবে। এই যে গেট, এরা হচ্ছে প্রোটিন, এরা হচ্ছে চ্যানেল। আমরা জানি যে দুই ধরনের হচ্ছে প্রোটিন আমাদের সেলে পাওয়া যায়, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আমরা বলেছিলাম ইন্টিগ্রাল প্রোটিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে হচ্ছে চ্যানেল হিসেবে কাজ করে আয়ন মুভমেন্টের জন্য। সো এই যে প্রোটিন, এই প্রোটিনটা তৈরি করে দেওয়ার কাজই হচ্ছে অ্যালডোস্টেরনের। সে হচ্ছে তার হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করে দিবে। এই নতুন প্রোটিন হচ্ছে নতুন নতুন গেট তৈরি করবে। এই গেট দিয়ে মেনলি সোডিয়াম পটাশিয়াম অথবা সোডিয়াম হাইড্রোজেন যাতায়াত করবে। লুমেন থেকে সোডিয়াম ঢুকে যাবে সেলের হয়ে ব্লাডের মধ্যে, আর পটাশিয়াম সেল থেকে চলে আসবে লুমেনের মধ্যে, অথবা লুমেন থেকে সোডিয়াম চলে যাবে সেলের ভিতর হয়ে ব্লাডের মধ্যে, আর হাইড্রোজেন যেটা সেলের ভিতরে তৈরি হচ্ছে সেই হাইড্রোজেন সিক্রেটেড হয়ে যাবে লুমেনের মাধ্যমে। এর মাধ্যমে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। সোডিয়াম রিঅ্যাবজর্পশনের যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি, হ্যাঁ, তাহলে আমরা একটু বলি। প্রথমে আমরা বলেছিলাম যে, এবং এটা মনে রাখতে হবে ডিস্টাল কনভলিউটেড টিউবুলসে আমাদের যে রিঅ্যাবজর্পশন হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনের 5 to 7% অফ দ্য সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে কিন্তু ইন ডিস্টাল টিউবুলসে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলসে আমাদের 5 to 7% ডিস্টাল টিউবুলসে হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে 65% আমরা বলেছিলাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে হয়ে যায়, 25% হচ্ছে 65% হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে হয়ে যায়, 25% হয়ে যায় হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হ্যানলি। তাহলে কত হলো 65 আর 25 70 80 90%, তার 5 to 7% হয়ে যাচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলসে। তাহলে আমাদের প্রায় হচ্ছে 97%, আর রেস্ট যেটা 2 to 3% আছে, 2 to 3% সেটা হচ্ছে হরমোন ইনডিউস, যেটা কালেক্টিং টিউবুলস আর ডাক্টসের মধ্যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে যায়, এবং ভেরি লেস দ্যান 1% সোডিয়াম কিন্তু আমার এই হচ্ছে ইউরিনের মধ্যে এক্সক্রিশন হয়। বলা হয়ে থাকে আমাদের যে টিউবুলসে যে ফিল্ট্রেশন, সেই ফিল্ট্রেশনের মধ্যে বলা হয় যে 25,200 সোডিয়াম হচ্ছে ফিল্টার্ড হয়। এটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটু মাথায় রাখতে হবে। $25,200 মিলি অসমল, ঠিক আছে, 25,200 মিলিমোল পার ডে, মিলিমোল পার ডে, ঠিক আছে। 25,200 মিলিমোল সোডিয়াম কিন্তু ফিল্টার্ড হচ্ছে, ঠিক আছে। এবং তার মধ্যে বলা হয়ে থাকে 99.3% of sodium is reabsorbed, এবং less than 1% is excreted in urine. Less than 1% of the sodium is excreted in urine, এবং এই যে 1% যেটার পরিমাণ বলা হয়ে থাকে 200 to 250, that is 200 to 250 millimole of sodium per day is excreted in urine. এটা একটু মনে রাখতে হবে। এটা আমাকে অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করি, বিভিন্ন পরীক্ষাতে বা মাল্টিপল কোয়েশ্চেন এগুলোতেও কিন্তু এই জিনিসটা আসে। সো আমরা যেটা বলছিলাম, তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন নিয়ে আমরা বা টিউবুলার হ্যান্ডলিং অফ সোডিয়াম নিয়ে আমাদের প্রথমে সেটা হচ্ছে আমাদের বডিতে পার ডেতে 25,200 মিলিমোল সোডিয়াম হচ্ছে ফিল্টার হচ্ছে। এই ফিল্টারের পর সোডিয়াম আমার টিউবুলসের বিভিন্ন পার্টে বিভিন্ন পার্সেন্টেজে হচ্ছে রিঅ্যাবজর্ব হয়। প্রথম যেটা 65% রিঅ্যাবজর্ব হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, লেট প্রক্সিমাল কনভলিউটেড। আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলসে তিনটা মেকানিজম কাজ করে। প্রথমে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্ব হবে, হাইড্রোজেন সিক্রেশন হবে। তারপরে সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম এবং গ্লুকোজ দুটোই রিঅ্যাবজর্পশন হবে। আর একটা হচ্ছে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম এবং অ্যামাইনো অ্যাসিড দুটো রিঅ্যাবজর্পশন হবে। এরপরে হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, যেখানে কোনো সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয় না, কারণ আমরা জানি ওখানে শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এরপরে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি যেটা 25% আমাদের যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনে করে, তার মধ্যে মেইনলি হচ্ছে থিক পার্ট অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি। এই থিক পার্টে হচ্ছে আমরা জানি এক ধরনের স্পেশাল ট্রান্সপোর্ট মেকানিজম কাজ করে, সেটা হচ্ছে 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড
co-transporter SIM-port এর মাধ্যমে আমাদের যে সোডিয়াম আছে সেটা রিঅ্যাবজর্ব হয়ে যায়। এই যে ট্রান্সপোর্ট মেকানিজম সেটা কিন্তু আমার এই 25% যেটা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফ্যান্ডির যে রিঅ্যাবজর্পশন তার 50% হচ্ছে হয় এই ট্রান্সপোর্ট মেকানিজম আর বাকি 50% সোডিয়াম রিঅ্যাবজর্ব হয় প্যারাসেলুলার রুটে, কারণ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সিম্পোর্টটা হয় ট্রান্সসেলুলার রুটের মাধ্যমে, আর প্যারাসেলুলার রুটের মাধ্যমে সোডিয়াম হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রিঅ্যাবজর্ব হয়ে যায় প্যারাসেলুলার রুটে। 50% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে প্যারাসেলুলার রুটের মাধ্যমে। এরপরে যেটা সেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুস। আমরা জানি ডিস্টাল কনভলিউটেড টিউবুসের দুটো পার্ট, একটা হচ্ছে আর্লি পার্ট আর একটা হচ্ছে লেট পার্ট। আর্লি পার্ট যেটা এবং মোর যে ডিস্টাল কনভলিউটেড টিউবুস সেটা হচ্ছে 5 to 7% হচ্ছে যে সোডিয়াম সেটা রিঅ্যাবজর্ব করায়। 5 to 7% রিঅ্যাবজর্পশন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুস। তার মধ্যে আর্লি পার্ট যেটা, সেই আর্লি পার্টে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টের মাধ্যমে, অর্থাৎ সোডিয়ামের সাথে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে। ডিস্টাল পার্টের যেটা সেটা হচ্ছে হরমোন ইনডিউস থাকে। আমরা জানি অ্যালডোস্টেরন হরমোন সোডিয়াম রিঅ্যাবজর্পশনের সাথে জড়িত আছে এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশনের সাথে যে জড়িত অ্যালডোস্টেরন, সেই অ্যালডোস্টেরন মেডে একটা হরমোন যে স্টেরয়েড হরমোন, যেটা হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স থেকে সিক্রেটেড হবে এবং সিক্রেটেড হয়ে এসে সেলের সাথে সেলের ভিতরে যে হচ্ছে প্রোটিন ফর্মেশন তৈরি করবে, জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করবে। এই নতুন প্রোটিনগুলো নতুন নতুন গেট অর্থাৎ প্রোটিন চ্যানেল তৈরি করবে, যে চ্যানেলের মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ অথবা সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে। অর্থাৎ সোডিয়াম ঢুকবে এক গেট দিয়ে, আরেক গেট দিয়ে পটাশিয়াম বের হবে, অথবা সোডিয়াম ঢুকবে এক গেট দিয়ে, আরেক গেট দিয়ে হাইড্রোজেন সিক্রেশন হবে। সোডিয়াম হাইড্রোজেন অথবা সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জের মাধ্যমে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাচ্ছে। বাকি কালেক্টিং টিউবুস এবং ডাক্টসের মধ্যে 2 to 3% অফ দ্য সোডিয়াম যেটা আছে রেস্ট অফ দ্য এই হরমোন ইনডিউসের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। সো মোটের উপর বলা দেখা যাচ্ছে যে 99.3% যেটা আমরা 25,200 মিলিমোল পার ডে যে সোডিয়াম যেটা ফিল্টার্ড হয়েছিল তার মধ্যে 99.3% অ্যারাউন্ড 99 অর্থাৎ লেস দেন 1% কিন্তু হচ্ছে এক্সক্রিট হয় হচ্ছে ইউরিনের মধ্যে, যার পরিমাণ পার ডেতে অ্যারাউন্ড 200 to 250 মিলিমোল পার ডে। যদি এর চেয়ে বেশি হতো তাহলে কি হতো? এটা একটা ভয়াবহ কন্ডিশন হতো, কারণ সোডিয়াম হচ্ছে যে তৈরি আমার সেটা হচ্ছে 1 থেকে 1.5 লিটার ইউরিন তৈরি করতো। কিন্তু যদি কোনো কারণে এই সোডিয়াম এক্সক্রিশন বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে আমার ইউরিনের ভলিউম বেড়ে যাবে। ইউরিনের ভলিউম বেড়ে যাবে তার মানে কি হবে? ইসিএফ ভলিউম কিন্তু কমে যাবে। আমার বডির এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে ভলিউম সেই ভলিউম কিন্তু কমে যাবে। এবং এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু যখন আমরা ফার্মাকোলজি পড়বো দেখব বিভিন্ন ধরনের ডায়োরেটিক্স আছে যারা আমাদের কিডনির বিভিন্ন জায়গায় কাজ করে, লুপ ডায়োরেটিক্স, থাইরয়েড ডায়োরেটিক্স। এই ডায়োরেটিক্সগুলোর কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে কমিয়ে দেওয়া এবং বন্ধ করে দেওয়া, যার ফলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন না হয়ে সোডিয়াম তখন এক্সক্রিশন বেড়ে যায়। সেই এক্সক্রিশন বেড়ে যাওয়ার ফলে হচ্ছে ইউরিনের ভলিউম বাড়ে এবং ভলিউম বাড়ার ফলে ইসিএফ ভলিউম বাড়ে এবং এভাবে সে প্রেশারটাকে মেনটেন করে। ডায়োরেটিক্সের মাধ্যমে প্রেশারটাকে মেনটেন করা অথবা আমাদের যে বডি ফ্লুইডটাকে সেটাকে মেনটেন করার জন্য হচ্ছে ডায়োরেটিক্স ইউজ করা হয়। এই তথ্যের উপর ভিত্তি করে যে কোন সাইটে সোডিয়াম কোন হচ্ছে পাম্প মেকানিজম ইউজ করতেছে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে কোনটাকে বন্ধ করা হচ্ছে, এটার উপর ভিত্তি করে কিন্তু ডায়োরেটিক্সগুলো করা হচ্ছে, যেটা আমরা যখন ফার্মাকোলজি পড়বো অনেক মজাদার বিষয়, সেটা আমরা জানতে পারবো। সেটা মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা জিনিসই হচ্ছে অনেক মজাদার যদি আমরা মজা করে পড়তে পারি, আমরা যদি মজাটা পড়তে পারি। কিন্তু আমরা যদি নিরাসক্তভাবে পড়ি তাহলে কোনো কিছুই মনে থাকবে না। সো আশা করি সবাই ফিজিওলজিটাকে মজা করে আনন্দ নিয়ে পড়বে, তাহলে সারা জীবন মনে থাকবে। কারণ এই প্রত্যেকটা জিনিসই যখন পাশ করে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়তে যাবা প্রতিটা মুহূর্তেই লাগবে, এগুলো সবচেয়ে জরুরি জিনিস। সো আজকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন নিয়ে আমাদের যে আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।